তো সবার প্রথমে যে মানডে নাইট ড্রটা হতে চলেছে সেটার টাইমিং নিয়ে কথা বলা যাক। তো এটা তোমাদের অনেকেই কনফিউজ হয়ে রয়েছে যে আমরা এবার ড্রটা কখন দেখতে পাবো, কারণ ইউরোপ থেকে শোটা হচ্ছে তাই টাইমিংও চেঞ্জ হয়ে গেছে। তো এটার টাইমিংটা বলে দিই, ইন্ডিয়াতে আমরা আজকের রাত ঠিক 12:30 থেকে মানডে নাইট ড্র দেখতে পাবো, আর বাংলাদেশে ঠিক আধ ঘন্টা পর মানে রাত 1টা থেকে আমরা মানডে নাইট ড্র লাইভ দেখতে পাবো। তো দেখতে গেলে আর কিছু ঘন্টারই সময় বাকি আছে। আমি প্রথমে গুগলে সার্চ করেছিলাম, কিন্তু গুগলে সার্চ করাতে দেখতে পেলাম যে সেখানে সকাল 6:30 দেখাচ্ছে, যেটা একদমই ভুল টাইম। তারপর আমাকে সেই সোনির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো শিডিউল চেক করতে হলো সোনি 10-1-এর, আর তারপর কি জানতে পারলাম যে রাত 12:30 থেকে আমরা দেখতে পেতে চলেছি। তো তোমরা টাইমটা একটু অ্যাডজাস্ট করে নিও, রাতের বেলা শো হচ্ছে তাই ভালো হবে, কারণ ভালো হবে বলতে কি আমাদের দেখার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হবে। নাহলে ভোরবেলা উঠে ডাব্লিউডব্লিউ শোটা দেখা খুবই কষ্টকর হয়ে যায়, সকালবেলায় ঘুমের 12টা বেজে যায়। আর তাছাড়া কালকে আমাদের অফিসিয়ালি তো অ্যাডভার্টাইজ রয়েছে যে জন সিনাকে আমরা দেখতে পাবো। এমনটা বলা হয়েছে যে জন সিনার কোরিডোর একই ছাদের নিচে থাকবে, সেই জন্য একটু ডাউট হয়েছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম। কিন্তু তোমরা আশা করতে পারো যে আমরা জন সিনার কোনো ভিডিও প্যাকেজ নয়, বরং আমরা অরিজিনাল জন সিনাকেই এরিনাতে দেখতে পাবো। এটার চান্স অনেক বেশি রয়েছে, কারণ এক তো ইউরোপেতে শো হচ্ছে আর বেলজিয়ামেতে শোটা হবে, আর ডাব্লিউডব্লিউ যদি এখানে আমাদেরকে বোকা বানিয়ে দেয়। অলরেডি আমরা দেখতে পেয়েছি যে বার্সেলোনাতে ডাব্লিউডব্লিউ স্ম্যাকডাউনের কি বাজে অবস্থা করেছিল, আর এখানে যদি জন সিনাকে না এনে একটা ভিডিও প্যাকেজ চালিয়ে দেয় তাহলে বলতে পারো যে এখানে ইমপ্রেশন তো খুব একটা ভালো পড়বে না। তো ডাব্লিউডব্লিউ হয়তো সেটা অ্যাভয়েড করেই চলবে, জন সিনাকে ডাব্লিউডব্লিউ অবশ্যই নিয়ে আসবে। তবে যদি জন সিনা না আসে একটা ভিডিও প্যাকেজ দেখি দেয় তো আমি তো বড় অবাক হবো আর একটু হতাশও হব। তবে আশা করছি যে আজকের ড্রতে আমরা জন সিনাকে অবশ্যই দেখতে পাবো। তো এবার দেখা যাক আমরা কি দেখতে পাই। আর ডাব্লিউডব্লিউ দুখানা নাম ট্রেডমার্ক ফাইল করেছে, একটা নাম হচ্ছে অসাম ইগো। এখানে অসাম কথাটা তো দেখে আমার মিজের কথাই মনে পড়ছে, হয়তো মিস রিলেটেড কিছু একটা হবে। আর দ্বিতীয় নামটা হচ্ছে গ্র্যান্ডে আমেরিকানো। এটা সম্ভবত ওই চ্যাট গেবারের যে লুচা ডোরের স্টোরি লাইনটা চলছে, আমরা একটা লুচা ডোরকে দেখতে পেয়েছিলাম, একটা আমেরিকান মাস্ক পরে এসেছিল রেমিস্টোরের টিমের উপর অ্যাটাক করতে, সম্ভবত তারই নাম এখানে হতে চলেছে গ্র্যান্ডে আমেরিকানো। আর আজকের রাতেবেলা মানডে নাইট ড্রতে হয়তো আমরা এটা দেখতে পেয়েও যাব। আর আজকের ড্রয়ের জন্য ডাব্লিউডব্লিউ একটা জিনিস অফিসিয়াল করেছে, সেটা হচ্ছে যেখানে বিয়াঙ্কা ব্লেয়ার আর ইও স্কাইয়ের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কন্ট্রাক্ট সাইনিং হবে। আর এখানে একটা জিনিস তো পুরোপুরি কনফার্ম যে এখানে রিয়া রিপ্লি অবশ্যই আসবে, আর এখানে পুরো কন্ট্রাক্ট সাইনিংটা পুরো বরবাদ করে ছেড়ে দেবে, আর হয়তো আমরা কন্ট্রাক্ট সাইনিং ঠিক মতো দেখতেও পাবো না, কেউ হয়তো কন্ট্রাক্ট সাইনই করতে পারবে না। আর রেসলমেনিয়া শুরু হওয়ার আগে যে মিট অ্যান্ড গ্রিটের যে একটা প্রোগ্রাম হয় ডাব্লিউডব্লিউ ওয়ার্ল্ড যেটাকে নাম দেওয়া হয়েছে, সেখানে ডাব্লিউডব্লিউ অফিসিয়ালি স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে অ্যানাউন্স করে দিয়েছে। তো যার মানে হচ্ছে রেসলমেনিয়া যখন হবে তখন ব্যাক স্টেজে স্টোন কোল্ড স্টিভ অস্টিন উপস্থিত থাকবে, বা যদি ডাব্লিউডব্লিউ তাকে কোনো জায়গায় ইউজ করতে চায় তো তাকে করতে পারে। আর ডাব্লিউডব্লিউর এখন ইউরোপিয়ান ট্যুর চলছে, আর এই ইউরোপিয়ান ট্যুরটা এখন এই মাসটা চলবে, এই মাসের শেষ পর্যন্ত আমরা ডাব্লিউডব্লিউ ইউরোপিয়ান ট্যুর দেখতে পাবো। আর এই ইউরোপিয়ান ট্যুর চলাকালীন ডাব্লিউডব্লিউ বেশ কিছু লাইভ ইভেন্টও করাচ্ছে, আর আজকে সেই লাইভ ইভেন্টে গান্তার তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এজে স্টাইলসের এগেনস্টে। আমরা এজে স্টাইলস ভার্সেস গান্তারের ম্যাচটা লাইভ ইভেন্টে দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছ এখান থেকে সেই ফটো এসছে, কি যে একটা ফ্যান্স ফটো তুলে পোস্ট করেছে। তো ভাবতেই কেমন অবাক লাগছে যে এজে স্টাইলস ভার্সেস গান্তারের মতো ম্যাচ আমরা লাইভ ইভেন্টে দেখতে পাচ্ছি, আর আমরা রেসলমেনিয়াতে জেউসো ভার্সেস গান্তারের ম্যাচ দেখতে পাচ্ছি। আর এখন তো আরও বাকি আছে, কারণ এই ইউরোপিয়ান ট্যুর চলাকালীন মানে এই মার্চ মাস শেষ হতে হতে আমরা গান্তার ভার্সেস সেথ রলিন্স আর গান্তার ভার্সেস সিএম পাঙ্ক আর গান্তার ভার্সেস ইলিয়া ড্র্যাগনভের ম্যাচও দেখতে পাবো। তো এই ম্যাচগুলো রেসলমেনিয়াতে না হয় লাইভ ইভেন্টে হচ্ছে। আর আমাদের যে জেউসো যে রয়্যাল রাম্বল জিতে গান্তারকে রেসলমেনিয়াতে চ্যালেঞ্জ করেছে চ্যাম্পিয়নশিপের জন্য, সে আমাদের ডমডম ভাইয়ের সাথে এই লাইভ ইভেন্টে ম্যাচ লড়ছে। তো এই হচ্ছে জেউসোর লেভেল, ডাব্লিউডব্লিউ বুঝে গেছে, আর ডাব্লিউডব্লিউ তাই জেউসোকে অতটাও খুব একটা ভাবে সিরিয়াস ভাবে নিচ্ছে না। তো আমরা এবার সিরিয়াস ভাবে নিতে যাবোই বা কেন। আর তাছাড়া জিমি উসো যা কাণ্ড করলো স্ম্যাকডাউনে, তারপর থেকে তো এই দুই ভাই এখন ট্রল হবে ভালো মতো। আর সত্যি কথা বলতে জেউসোর এখন যা লেভেল চলছে ওই ডমডম ভাই ওর জন্য ঠিক আছে। আর এই লাইভ ইভেন্টে আমরা রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গানের মধ্যে ম্যাচ দেখতে পাই। আর তারপরে এখানে লিভ মর্গান তার একটা ফটো পোস্ট করছে, দেখতে পাচ্ছ বাঁ দিকে যে ফটোটা রয়েছে সেটা ম্যাচ শুরু হওয়ার আগের ফটো, আর ডান দিকে যে ফটোটা রয়েছে সেটা ম্যাচ হয়ে যাওয়ার পরের ফটো। তো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, তার পেটের মার্কে পুরো লাল লাল দাগ হয়ে গেছে। বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হোক কিংবা ছোটখাটো হাউস শোই হোক না কেন, লিভ মর্গান কিন্তু তার ম্যাচে পুরো ডেডিকেশন দেখায়, আর এই ফটোটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। আর ফাইট পুল সিলেক্টের তরফ থেকে এই নিউজটা এসছে যে এবছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস আমরা স্যান ডিয়াগো থেকে দেখতে পেতে চলেছি। আর এটা তো এখনো পুরোপুরি কনফার্ম নয়, শুধুমাত্র পিডব্লিউ ইনসাইডার কনফার্ম করেছে, আর হয়তো কিছুদিন পর আমরা ডাব্লিউডব্লিউ তরফ থেকে অফিসিয়ালি কনফার্মেশন পেয়ে যাব। আর লোগান পল ডাব্লিউডব্লিউতে কত বড় হিল সে তো নিশ্চয়ই
বলে দিতে হবে না, লোগান পল এমন একটা হিল যাকে দেখে যে কেউ ইরিটেটেড হয়ে যাবে। তো লোগান পল তার ক্যারেক্টারটা খুব এনজয় করে। তো লোগান পলকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে সে কি ভবিষ্যতে কোনোদিন ডাব্লিউডব্লিউতে ফেস হিসাবে হতে চায়, মানে ফেস সুপারস্টার হতে চায়। তো সে বলে যে না, ফেস সুপারস্টার হওয়ার তার তেমন কোনো ইচ্ছা নেই, সে তার হিল ক্যারেক্টারটা খুবই এনজয় করছে আর তাকে একটা হিল ক্যারেক্টারই বেশি মানায়। তো সে নিজেকে একজন হিল হিসাবে এগিয়ে নিয়ে যেতে চায়। তো এইটা হচ্ছে তার মতামত। এবার ডাব্লিউডব্লিউ তাকে যদি ফেস বানাতে চায় তো বানাবে, আর না হলে হিল হিসাবে তো সে খুব ভালোই কাজ করছে, তাহলে বেকার বেকার ফেস বানাতে যাবেই বা কেন। আর এরকম হিল সুপারস্টার আমরা খুবই কমই দেখেছি। বেশিরভাগ হিল সুপারস্টার কি হয় যে তারা হিল হিসাবে কাজ করে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েটও করি, যেমন ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু এমন এমন হিল থাকে যাদেরকে দেখে আমাদের সত্যি মাথা গরম হয়ে যায়। আর সেটা হচ্ছে লোগান পল। লোগান পল এমন একটা হিল যাকে আমরা অ্যাপ্রিসিয়েট তো করি, ও কিন্তু অপরদিকে হিল হিসাবে সে একটা খুবই ইরিটেটিং পার্সনও বটে। তো এইটা হচ্ছে তার ট্যালেন্ট, সে হিল ক্যারেক্টারটাকে খুব ভালো মতো ভাবে ফুটিয়ে তুলেছে। আর লোগান পলের সাথে সাথে ঠিক একই কাজ কিন্তু আমাদের ডমডম ভাইও করছে। আর এমনিতে তো জেউসোকে সবাই ট্রল করছে, জেউসোকে সবাই ক্রিটিসাইজ করছে, কিন্তু কি করবো, জেউসোর কাজকর্ম এরকম। এখন আবার জেউসো কি বলেছে যে জেউসো বলছে সে রকের সাথে একটা প্রোমো ব্যাটেল করতে চায়। তো তোমরাই বলো কি কনফিডেন্স জেউসোর মধ্যে রয়েছে। আর এইরকম করলে তো ট্রোল হতেই হবে, মানে জেউসো প্রোমো কাট করার নামে তো 10টা কথার মধ্যে 9বার তো ইট বলে দেয়, তাছাড়া সে তো দাঁড়িয়ে ঠিক করে কথা বলে না, বেঁকে চুড়ে একাকার হয়ে যায়। আর সে নাকি রকের এগেনস্টে প্রোমো ব্যাটেল লড়বে, রক তো তাকে একদম চুইনগামের মতো চিবিয়ে ফেলে দেবে। তো এই হচ্ছে জেউসোর অবস্থা। তার উপরে জেউসো কেন এবার ট্রোল হবে না? এতদিন তো শুধুমাত্র ফ্যান্সরা তাকে রয়্যাল রাম্বল জেতানো হয়েছে, তার সেরকম লেভেল নয়, সেই জন্য তাকে ট্রোল করছিল, কিন্তু এখন তো জেউসো তো নিজেই কারণ দিয়ে দিয়েছে তাকে ট্রোল করার। আর তাছাড়া ডাব্লিউডব্লিউ তো জেউসোর বুকিং যেরকম করছে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডাব্লিউডব্লিউ জানে যে জেউসোকে দিয়ে যেরকমটা ভেবে রেখেছিল সেরকম তো হবে না, তো জেউসোর লেভেলটা কিন্তু সেই নয়। তো সব দিক দিয়ে কিন্তু জেউসো এখানে মার খাচ্ছে, আর সেই লিস্টে এখন জিমি উসো নাম লিখিয়ে ফেলেছে। আর তার উপর রয়েছে এদের দুজনের বাবা রিকিসি এখন খালি জিমি উসোর ভালো বুকিং হওয়া উচিত, যে উসো বেশি কিছু ডিজার্ভ করে, এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে। তো এদেরকে কেই বা বোঝাবে, সেই লেভেলে তো যেতে হবে, তারপর তো নয় সেই বড় বড় জিনিসগুলো পাবে। খালি শুধুমাত্র ওয়ার্ল্ড টাইটেল ডিজার্ভ করে, সিঙ্গলস চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে, ভালো বুকিং ডিজার্ভ করে, এগুলো বললেই হয় না, প্রথমে সেই লেভেলে যেতেও হয়, আর না হলে এরকম ভাবে ট্রোল হতে হয়। তো এইসব দিক দিয়ে বিচার করে দেখতে গেলে ফ্যান্সদের তো ট্রোল করার যথেষ্ট কারণ রয়েছে এখানে। আবার বলাও যায় না, জেউসো তো দেখতে গেলে সেই রকের ফ্যামিলিটির লোক, তো রক এখানে জেউসোকে পুশ করার জন্য হয়তো ভবিষ্যতে জেউসোর সাথে কোনো একটা প্রোগ্রাম করে দিল। জেউসো যেমনটা বলছে যে রকের সাথে একটা প্রোমো ব্যাটেল চাই, তো সেরকম কোনো একটা প্রোমো সেগমেন্ট হয়তো দেখতে পেয়ে যেতে পারি ভবিষ্যতে, কিংবা জেউসোর কোনো স্টোরি লাইনের মধ্যে ভবিষ্যতে আমরা রকের ইনভলভমেন্টও দেখতে পেয়ে যেতে পারি। তো এখন তো সবকিছুই সম্ভব। আর আমাদের ডমডম ভাই খুব তাড়াতাড়ি ফিন বেলার উপর বিট্রে করতে চলেছে। আমরা রয়্যাল এপিসোডে দেখতে পেলাম আগের বারে জন সিনার যেরকম এক্সপ্রেশন ছিল, তেমনি ফিন বেলার সাথে ডমডম ভাইয়েরও এক্সপ্রেশন কিছুটা তেমনই ছিল, ফ্যান্সরা এটাকে জোড়ার চেষ্টা করছে। তো এটা তো হয়ে গেল মজার ব্যাপার। এবার হচ্ছে যে ডমডম ভাই তো ডেফিনেটলি এখানে ফিন বেলারের উপর হিল টার্ন করবে, আর তারপর ফিন বেলারের ফেস টার্ন হবে। আর যেমন ডেমান প্রিস্টকে জাজমেন্টে থেকে বের করে দেওয়া হয়, তারপর ডেমান প্রিস্ট একটা বড় স্টারে পরিণত হয়, তেমনি আমরা ফিন বেলারের সাথে হয়তো দেখতে পেতে চলেছি। আর সম্ভবত অ্যালিস্টার ব্ল্যাক এই জাজমেন্টের নতুন লিডার হতে পারে, এমনটা ধারণা করা হচ্ছে। আর ডমডম ভাইয়ের তো রেকর্ডের কথা কি বলবো, ডমডম ভাই এমন একজন রেসলার যে প্রথমে তো হিল ছিল, তারপর সে রিয়া রিপ্লির উপর হিল থাকা অবস্থাতে আবার হিল টার্ন করলো, আবার সেই হিল রান চলাকালীন সে আবার কিন্তু হিল টার্ন করতে চলেছে, মানে হিল টার্নের উপর হিল টার্ন, তারপরে আবার একটা হিল টার্ন। তো ডমডম ভাই তো হিল টার্নের একটা নতুন রেকর্ড বানাতে চলেছে। আর এর পরের নিউজটা ব্রক লেসনার রিলেটেড রয়েছে। এটা ব্রক লেসনারের রিটার্ন রিলেটেড কোনো নিউজ নয়। ব্রক লেসনারের রিটার্নের কীরকম পসিবিলিটি আছে সেটা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো অবশ্যই জানো কি এখন সিচুয়েশন চলছে। এটা হচ্ছে ব্রক লেসনারের একটা অন্য দিক, বা বলতে পারো ব্রক লেসনারের একটা ক্যারেক্টার নিয়ে কথা। তো এখানে সিএম পাঙ্ক ব্রক লেসনারকে নিয়ে কথা বলে, বেশ ভালো কথাই বলে। সিএম পাঙ্ক বলে যে ব্রক লেসনার দেখতে এরকম বিস্টের মতো, তাকে দেখে মনে হয় যে সে খুব হিংস্র হবে, কিন্তু বাস্তবে ব্রক লেসনারের মতো ভালো মানুষ খুব কমই পাওয়া যায়। ব্রক লেসনার একদম সত্যিকার একজন কাইন্ড হার্ট, একজন সুইট হার্ট, মানে নরম মনের মানুষ। সিএম পাঙ্কের যখন খুব খারাপ সময় চলছিল, যার তখন সে ডাব্লিউডব্লিউ থেকেও ছেড়ে দিয়েছিল, তারপর সে ফাইনালি ডিসিশন নেয় যে সে ডাব্লিউডব্লিউ ছেড়ে সে ইউএফসিতে যাবে। তখন ব্রক লেসনার নিজে থেকে তাকে কল করেছিল, বলেছিল যে তার যদি কোনো রকম সাহায্যের দরকার হয় বা কোনো রকম পরামর্শের দরকার হয়, ব্রক লেসনার তাকে সবসময় সাহায্য করতে রাজি আছে। তো সিএম পাঙ্ককে ব্রক লেসনার অনেক সাহায্য করেছে, আর সিএম পাঙ্কের খারাপ সময় ব্রক লেসনার কিন্তু তার পাশে ছিল। তো এটাই সিএম পাঙ্ক বলছে যে ব্রক লেসনার খুবই একজন ভালো মনের মানুষ, আর এরকম ভালো মনের মানুষ খুবই কম পাওয়া যায়।
তো ডেফিনেটলি এখান থেকে এটা তো পরিষ্কার যে সিএম পাঙ্ক কিন্তু ব্রক লেসনারকে খুবই সম্মান করে বলতে পারো, কারণ ব্রক লেসনারের কাজই সেরকম ছিল। আর হয়তো এখনো সিএম পাঙ্কের ব্রক লেসনারের সাথে বেশ কন্ট্রাক্ট রয়েছে, কথাবার্তা হয়তো হয়। আর শুধুমাত্র সিএম পাঙ্ক বলে নয়, ডাব্লিউডাব্লিউই ইতিহাসে আমরা এরকম অনেক রেসলারকে দেখেছি, আন্ডারটেকার রয়েছে, ড্রু ম্যাকিন্টায়ার রয়েছে, এদের সাথে ব্রক লেসনারের সম্পর্ক খুবই ভালো। এরাও ব্রক লেসনারকে নিয়ে অনেক প্রশংসা অনেক সময় করেছে। তো এটাই হচ্ছে বাস্তব, যে যেটা আমরা দেখি সবসময় সেটাই সত্যি হয় না। ব্রক লেসনারকে দেখতে বেশ একদম বিস্টের মতো দেখে মনে হবে, খুবই হিংস্র একটা প্রাণী, কিন্তু বাস্তব জীবনে সেটা একদমই সত্যি নয়। এটাই হয়, আমরা দেখি এক আর বাস্তবে হয় আর এক। আর ব্রক লেসনার হচ্ছে তারই একটা জীবিত নিদর্শন। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আজকে রাতের বেলা রটা বেশ ভালো মতো এনজয় করো, আশা করছি বেশ ভালো শো তো ডাব্লিউডাব্লিউ ডেলিভার করবে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।